প্রিয় দর্শক, বাংলার 21 মিডিয়ার পক্ষ থেকে আমি হাবিবুর রহমান রয়েছি আপনাদের সাথে গ্রাম বাংলার গ্রামীণ জনপদের অবস্থা জানাতে। আমরা এই পর্যায়ে রয়েছি শাহজাদাপুর ইউনিয়ন পরিষদে। উক্ত ইউনিয়ন পরিষদের বর্তমান যে হাল অবস্থাটি আপনারা দেখতে পাচ্ছেন, দীর্ঘদিন যাবৎ কিন্তু ইউনিয়ন পরিষদটি একটি বেকায় যায় এবং বেহাল অবস্থায় রয়েছে। এবং এই অবস্থা থাকার মূল কারণটি হলো এই যে দেওড়া গ্রাম এবং শাহজাদাপুর যে গ্রামটি রয়েছে, এই দুইটি গ্রামের মধ্যে আসলে যখন নাকি শাহজাদাপুরের লোকজন এই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের জন্য জায়গা দেয়, তখন দেওড়ার যে বাসীরা আছে, দেওড়া গ্রামবাসী, তারা বাধা দেয়। আবার দেওড়াবাসীরা যখন এখানে জায়গা দেয়, তখন শাহজাদাপুরের তারা বাধা দেয়। আপনারা জানবেন যে বড় একটি গ্রাম শাহজাদাপুর, এবং এই ইউনিয়নটির নামকরণ করা হয়েছে শাহজাদাপুর ইউনিয়ন পরিষদ হিসেবে। এবং যাতায়াতের দিক দিয়ে এদিক দিয়ে মলাশ হয়ে শাহজাদাপুর যেতে হয়, এবং শাহজাদাপুর রাস্তাটি বেশ ব্যাকওয়ার্ড। বিভিন্ন সরকার এসেছে, কিন্তু এই শাহজাদাপুর রাস্তাটি কাজ হয়নি বিভিন্ন কারণে। আর আমরা এখানে এসে যে অবস্থাটি দেখতে পাচ্ছি, বর্তমান যে ইউনিয়ন পরিষদটি কীভাবে চলছে, নাগরিক সেবা কেমন দিচ্ছে এখানকার মানে সাথে যারা বর্তমানে সংশ্লিষ্ট রয়েছেন। বর্তমানে চেয়ারম্যানের অনুপস্থিতিতে, নির্বাচিত চেয়ারম্যানের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করছেন বিআরডিবির কর্মকর্তা জনাব মাসুদ রানা, প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং গাজী সিরাজুল ইসলাম সিরাজ আছেন যে সচিব হিসেবে, অর্থাৎ ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে। আর এইখানে ইউডিসির যে উদ্যোক্তা রয়েছেন ফাহমিদা আক্তার, এবং ইউডিসির উদ্যোক্তার সহকারী রয়েছেন জনাব মোহাম্মদ মারফত আলী। আমরা এখন এই সময়ে এসে, যদিও পাওয়ার কথা, প্রশাসককে পাওয়ার সাধারণত সম্ভাবনা কম, উনি সপ্তাহে 2 দিন সময় দেন। আর এই যে এই প্রশাসনিক কর্মকর্তা, ওনাকে তো পাওয়ার কথা ছিল আমাদের। উনি আসলে মূলত এখন তো নির্বাচনের যে ব্যস্ততার সময় শুরু, উনি তো একজন প্রশাসক, যেহেতু উনি প্রশাসকের নিজের বিডিআর দায়িত্ব আছেন এবং একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। উনি ব্যস্ততার কারণে হয়তোবা এখন যে এই ইউনিয়নের যে প্রশাসনিক কর্মকর্তা, প্রশাসনিক সচিব, ওনাকে তো আমরা পাওয়ার কথা ছিল। উনি আসলে এতক্ষণ আপনারা আসার পূর্বে, উনি প্রায় আপনাদের আসার পূর্বে 5 মিনিট আগে উনি চলে গেছেন। উনি আসলে ব্যস্ততার কারণে একটা এই পরিষদেরই আপনার একটা মামলাজনিত কারণে উনি সমাধানের জন্য হয়তোবা জেলা ইউনুস সাহেবের সাথে উনি সাক্ষাৎ করতে পারেন, আমাদের চেয়ারম্যান মহোদয় এবং উপজেলা ইউনিয়ন সাহেবের কাছে, উপজেলা ইউনিয়ন পরিষদ অফিসিয়াল কাজে চলে গেছেন। এই জন্য ওনাকে আপনার না পাওয়ার কারণে দাঁড়াচ্ছে আর না, আমরা ওনাকে এসে পাই নাই। আর পাশাপাশি এখানে যে সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা রয়েছেন, উনিও তো বর্তমানে নাই বা উপস্থিত নাই আর কি। উনি আসলে রেগুলারে আসেন, প্রতিদিনই উনি ওনার দায়িত্ব কর্মগতভাবে পালন করতেছেন, কিন্তু আজকে হয়তোবা বৃহস্পতিবার হিসাবে হয়তোবা ওনার কোনো হয়তোবা আমাদের সচিব স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে বা কোনো কাজে চলে গেছেন আর কি। আচ্ছা আচ্ছা, বর্তমানে এই অবস্থায় যেটি বলছিলেন আপনি, যে নির্বাচন এবং নির্বাচনের যে গণভোটটার ব্যাপারে সচেতনতা এবং জনগণকে অবহিতকরণের একটা বিরাট দায়িত্ব রয়েছে আপনাদের উপর। সরকার চেষ্টা করছেন, সরকারের যত শাখা প্রশাখা, সরকারের যত রকমের বিভাগ আছে, সবগুলোর মাধ্যমে জনগণকে সচেতন করতে, এই হা ভোট দিলে কী হবে, না ভোট দিলে কী হবে সেই সম্পর্কে আপনারা এই শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জনগণের অবহিতকরণের লক্ষ্যে কি কি কাজ এর মধ্যে সম্পাদন করেছেন? আসলে বিষয়টা হচ্ছে কি, আমাদের শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের নিয়ে এটা বিষয় না, এটা একটা সারা বাংলাদেশের একটা জাতিগত একটা দিক, এমন একটা দিক যে গণভোট এরকম একটি মাধ্যম যা শতকরা কত % মানুষ হা বা না যে একটু আপনার মন্তব্য বা পজিটিভ নিয়ে আসছেন। এটা আসলে আমাদের বাংলাদেশের যে অবস্থা পরিপ্রেক্ষিতে, যে দীর্ঘ যে 17 বছর শাসন আমলে যে অবস্থার কেন্দ্র করে আমাদের বর্তমান যে অবস্থা, এই অবস্থা থেকে আমাদের যে ইউনিয়ন পরিষদ, শাহজাদাপুর ইউনিয়ন পরিষদ, আমরা অথবা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এবং শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের যে নাগরিক হিসেবে স্থায়ীভাবে আমাদের যে জনগণ আছে, আমরা মনে করি এখানে
বোর্ডের এখানে বোর্ডের জন্য আমরা বেশি ভাগ আমরা মানুষকে সচেতন করার মতো আমরা এরকম উদ্যোগ নিয়েছি এবং কি সর্বদা আমরা দিতেছি। আমরা জানি যে ভোট দিলে হয়তো বা সংশোধনীয় আইন যে পাসগুলা বা ঐক্যবদ্ধ মাধ্যমে যে আইনগুলা পাস হবে এটা বুঝছি, সেটা বুঝছি। এটা শুধু শাহজাদাপুর বা সাজদাপুর ইউনিয়ন পরিষদের কাজ নয়, এটা সরকারের কাজ এবং গোটা দেশের সকল মানে জনগণেরই কাজ। কিন্তু এই কাজটির সচেতনতা জনগণকে অবহিতকরণের কাজটি করছেন সরকার। তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের দায়িত্ব দিয়েছেন এবং এর জন্য প্রশিক্ষণও দিচ্ছেন। সরকারের যত রকমের সরকারের যত অফিস আছে সবার প্রতি একটা দায়িত্ব রয়েছে। সেই হিসেবে ইউনিয়ন পরিষদের যারা প্রশাসক, যারা সচিব, যারা ইউডিসির উদ্যোক্তা, প্রত্যেকেরই একটা দায়িত্ব রয়েছে যে জনগণকে সচেতন করার কাজটি করার। এই ক্ষেত্রে আপনারা কি কোনো মানে বৈঠক করেছেন এখানকার জনগণকে নিয়ে, তাদের সচেতনতা বৃদ্ধির জন্য কোনো প্রোগ্রাম করেছেন? হ্যাঁ, সচেতনমূলক এরকম প্রোগ্রাম করা হয়েছে এবং আমাদের যে লিফলেট যে হ্যান্ড পেপারগুলা যত নাগরিক যারা সেবা নিতেছে সেবার মাধ্যমে তাদেরকে হাতের মাধ্যমে এই প্র্যাকটিক্যালভাবে তাদেরকে হ্যান্ড পেপারগুলো দেওয়া হচ্ছে এবং বোঝানো দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা জানবো। আসলে আমরা যখন জনগণের সাথে প্রান্তিক পর্যায়ে জনগণের সাথে ভাই এদিকে আসেন, আপনি এদিকে আসেন, প্রান্তিক পর্যায়ে জনগণের সাথে যখন আমরা আলাপ করি তখন তারা আসলে গণভোট সম্পর্কে জানতে পারছেন না। ওনারা চেষ্টা করছেন, হয়তো সবার কাছে মেসেজটি এখনও পৌঁছে না। আচ্ছা, গণভোটটা সম্পর্কে আমরা মিডিয়াতে তুলে ধরার জন্য আপনাদের পক্ষ থেকে যতটুকু আপনারা বুঝেন গণভোটটা সম্পর্কে একটু আমাদেরকে ধারণা দেন। গণভোটে হা দিলে কি হবে, না দিলে কি হবে? গণভোটে দিলে আপনার এখানে সংশোধনী আইনের যে পাস মোতাবেক যে কিছু নতুন সংস্কার হবে বা 4 আগস্টের পরে যে সমন্বয়ক বা যে 4 আগস্টের 2024 সালের যে গণ উদ্যোগান এবং আমাদের যে দ্বিতীয় যে স্বাধীনতা, এই স্বাধীনতার পুনরুদ্ধারের জন্য বা এটা ঐতিহাসিকমূলক রাখার জন্য গণভোটের মাধ্যমে এটা বিভিন্ন সংশোধনী আইন পাস হবে এবং রাষ্ট্রীয় যে ধারাবাহিকতা যে আমাদের যে দেশের যে প্রধানমন্ত্রী, হ্যাঁ আমাদের দেশে দেখলে চিরস্থায়ী যে একবার হয়ে স্থায়ীভাবে কয়েকবার হওয়ার জন্য এটা ভোট দিলে আপনার দেওয়া যেতেছে একটা প্রধানমন্ত্রী 10 বছরের বেশি উনি আর প্রধানমন্ত্রী হতে পারবে না এবং এর দ্বিতীয় পক্ষে বা হওয়ার সম্ভাবনা একটা সুযোগ থাকে। ভোটের জন্য একটা সবচেয়ে বড় সুযোগ এবং কি ভোটের মাধ্যমে দেশ সংস্কার এবং দেশ উন্নয়ন এবং বাংলাদেশের যে আচ্ছা, বুঝছি আপনি যে জিনিসটা বলছেন। 30টা অপশন রয়েছে এবং 4টা অপশনকে সামনে এনে আনা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রিয় দর্শক তত্ত্বাবধায়ক সরকারের অপশন, নির্বাচন কমিশন সংস্কার এবং বিচার বিভাগের স্বাধীনতা সহ 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের যে মানে অপশন রয়েছে। এই অপশনগুলো যদি আপনি চান তাহলে দেন, আর না চাইলে না দেন। আচ্ছা, এই যে অবস্থাটি প্রয়োগ করা হচ্ছে, আপনি কি মনে করছেন, আপনার যে অভিজ্ঞতা একজন দেশের সচেতন নাগরিক হিসেবে, আপনি যেহেতু ইউনিয়নের এবং সমাজের উন্নয়ন কাজের সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত রয়েছেন, আপনাদের কি ধারণা জয়যুক্ত হলে পরে কি পরিবর্তন আসবে? আসার সুযোগের কেন্দ্র করে এরকম আমাদের এখন বর্তমান যে গতানুগতিক নেতৃত্ব, আমরা যে দেশের গতানুগতিক নেতৃত্ব একজন আরেকজনের মন্দচারীতে আমরা ব্যতিব্যস্ত। কি হচ্ছে আন্তর্জাতিক বিশ্বে, কি হচ্ছে সমগ্র ওই ওয়ার্ল্ডে, কি হচ্ছে আমাদের চাহিদা কি, আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংকটগুলো বর্তমানে কি, এই সংকটগুলো নিরসনের জন্য আমাদের যেই যোগ্য দক্ষ নেতৃত্বের দরকার, সেই নেতৃত্ব যদি আমরা খুঁজে না পাই তাহলে এই ভোটের মাধ্যমে কি সমস্যার সমাধান সম্ভব? আপনি কি মনে করেন? যদি আমরা আসলে আমরা তো আসলে সাধারণ পাবলিক এবং সাধারণ জনগণ, আমরা যেমন দূর দূরান্ত থেকে আমাদের মিডিয়ার মাধ্যমে বিভিন্ন খবর পাই, কিন্তু দিলে যদি আমাদের নিজেরা সচেতন যে দেশের সরকার যে গঠনমূলক যে সরকার হবে তা ওনারা নিজেদের যে ওনাদের দলগতভাবে যদি সচেতন হয়, ওনার নেতাকর্মীদের যদি সচেতন হয়, তাহলে আমি মনে করি ভোটের মাধ্যমে দেশ উন্নয়নমূলক একটা এগিয়ে দ্বার প্রান্তে যাওয়া বিশ্বের মাঝে একটা সুদৃষ্টিভাবে একটা আকর্ষণ করবে। আর যদি নিজেদের মাঝে যদি আমরা এখন নির্বাচন পরিচালনার মাধ্যমে যদি আমরা নিয়ে
আমাদের নিজের ফেসিলিটি বুক করি তাহলে দেখা যাইতেছে হয়তো বা পরবর্তীতে আইন কানুনগুলো যদি এরকম ধারাবাহিকতা মানে না নেওয়া হয়, মনে করি আমাদের পূর্বের যে অবস্থা এখন একই অবস্থার মতো হইতে পারে। এটা একটা প্রাথমিক প্রচেষ্টা। এখানে যে হাতে বুট দিয়ে দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে বিষয়টি তেমন ভাবারও সুযোগ নেই প্রিয় দর্শক। কিন্তু এটি একটি প্রক্রিয়া। আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে অচলায়তন থেকে আমাদের দেশের মধ্যে যে কিছুদিন পরে একটু অচলায়তন বিরাজ করে এবং কেউ কেউ ক্ষমতার দাপটে স্বৈরাচার হয়ে ওঠে, ফ্যাসিস্ট হয়ে ওঠে, এটাকে রোধ করার জন্য এবং যোগ্য নেতৃত্ব যাতে এই সমাজ থেকে, এই দেশ থেকে বেরিয়ে এসে প্রকৃত সমস্যার সমাধান করতে পারে, এরই একটি প্রচেষ্টা, এরই একটি ধারাবাহিক কার্যক্রমের অংশ। পাশাপাশি আমরা বলে রাখি এই ইউনিয়ন পরিষদটিতে বাংলাদেশের প্রায় সকল প্রান্তেই একই অবস্থা, প্রায় সবখানি, কিছু কিছু ব্যতিক্রম হয়তো থাকতে পারে। এখন আমরা এসে এই পর্যায়ে কিন্তু এখানে দুইজন যে উদ্যোক্তা রয়েছে, ইউডিসি উদ্যোক্তা, যারা নাগরিক সেবাটা দিয়ে থাকেন, এরা কিন্তু সরকারের নির্দিষ্ট কোনো বেতন সুবিধা পান না, কিন্তু ওনারা ওনাদের নিজের স্বেচ্ছায় তাগিদে এই উদ্যোগটি নিচ্ছেন এবং এই সেবাটি দিচ্ছেন উদ্যোক্তারা। এই উদ্যোক্তাদের মাধ্যমে কিন্তু ইউনিয়ন পরিষদ এখন যতটুকু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ জনগণ আসলে অন্তপক্ষে খোলা পাচ্ছে, ওনাদেরকে এসে পাচ্ছে। আর এখন আমরা মোটামুটিভাবে এই গণভোট তথা 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে একটি অচলায়তন ভেঙে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাব, এটি কিন্তু সরকারের প্রত্যাশা এবং দেশের সচেতন জনগণের প্রত্যাশা, এবং আমরাও সেই প্রত্যাশা রাখি যে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। প্রিয় দর্শক, এই ছিল সাজদাপুর ইউনিয়নের সর্বশেষ পরিস্থিতি শহরের জমিনে আপনাদেরকে যা তুলে ধরলাম। এই হলো এটি সম্পর্কে আপনাদের বলে রাখি, এটি ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। এই ইউনিয়নের বর্তমান মোট ভোটার সংখ্যাটা কত? আপনার প্রায় 18,000 ভোটারের এই মানে ইউনিয়নটি। এখানে বড় 2টি গ্রাম রয়েছে, একটি হলো দেওড়া আর একটি হলো সাজদাপুর। এছাড়াও মলাইশ রয়েছে, আরও কয়েকটি গ্রাম মনে রয়েছে, নেমতপুর, দাউরা, সাজদাপুর, মলাইশ এবং দেওরা। তার নিয়ে এই ইউনিয়নটি গঠিত। প্রিয় দর্শক, আরও বিস্তারিত জানতে থাকুন আমাদের পাশে। ধন্যবাদ সবাইকে।